শিক্ষা আনে প্রগতি, শিক্ষা আনে চেতনা, শিক্ষা আনে মানবিকতা, ভালো মন্দের বিচার করার মানসিকতা। প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমাদেরই বাংলা বইয়ের পাঠ্য আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। লিখেছেন বিশিষ্ট জার্মান কবি ও নাট্যকার বের্টোল্ট ব্রেখট। আজকের এই আলোচনাতে কবিতাটির উৎস, শব্দার্থ, কবিতার অভ্যন্তরীণ তথ্য ও প্রতিটি লাইনের বিস্তারিত ব্যাখ্যা তোমাদের জানাবো। এই আলোচনাটি তোমরা মনোযোগ দিয়ে পুরোটা সম্পূর্ণভাবে দেখে ফেললে তোমরা এই কবিতা থেকে যে কোনো এমসিকিউ, এসএকিউ বা বড় প্রশ্ন লিখতে পারবে। তোমাদের কোনো আশা রাখি সমস্যা হবে না। তাই তোমরা শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনতে থাকো। মূল কবিতাটি শুরুর পূর্বে তোমাদের এই কবিতার কিছু তথ্য জানাবো। কবিতাটির উৎস সম্পর্কে জার্মান কবি বের্টোল্ট ব্রেখটের কোশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস কবিতার অনুবাদ বা ভাষান্তর করেছেন শঙ্খ ঘোষ এবং তিনি কবিতাটির নাম রেখেছেন তোমাদেরই পাঠ্য যে কবিতা পড়তে জানে এক মজুরের প্রশ্ন। শঙ্খ ঘোষের বহুল দেবতা বহু স্বর, বহুল দেবতা বহু স্বর গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে তোমাদের পাঠ্য কবিতাটি। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি বের্টোল্ট ব্রেখট শ্রমজীবী কিংবা মেহনতি মানুষের প্রতিনিধি হয়ে তিনি তার বক্তব্য পেশ করেছেন। তাই কবি এই কবিতার কথক। কবিতার প্রথমেই কবি জানালেন কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস। বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? সমগ্র কবিতায় কবি প্রশ্নবাণে বিদ্ধ করেছেন। কবি বললেন কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস। তো থিপস হলো মিশরের একটি রাষ্ট্র, যা মিশরের নীল নদের তীরে অবস্থিত। এই 7 দরজাওয়ালা থিপস তৈরি করেছিল বা নির্মাণ করেছিল বা বানিয়েছিল শ্রমজীবী মানুষেরা, শ্রমিক শ্রেণীর মানুষেরা, মজুর শ্রেণীর মানুষেরা। কিন্তু বইয়ে লেখে রাজার নাম। কবি বললেন বই অর্থাৎ অতীতে যা ঘটে যায়, ইতিহাসের পাতার পর পাতা লেখা চলে রাজাদের নাম। তারা কি তৈরি করেছিলেন, তারা কি সৃষ্টি করেছিলেন। কিন্তু কবির মতে এই সব কিছু কৃতিত্ব বা অবদান রয়েছে শ্রমিক শ্রেণীর মানুষের। তাই বইয়ে রাজার নাম লেখা হয়। শ্রমিক শ্রেণীর মানুষরা যারা 7 দরজাওয়ালা থিপসকে সৃষ্টি করেছিলেন বা তৈরি করেছিলেন, তাদের কথা লেখা হয় না। তাই কবি বললেন রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? অর্থাৎ রাজারা তো কিছুই করেনি। তাই শ্রমিক শ্রেণীর মানুষের কথা বইয়ের পাতায় কেন লেখা হলো না? তাই তিনি প্রশ্ন করলেন। এর পরবর্তী অংশে কবি জানালেন আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? তো ব্যাবিলন হলো ইরাক দেশের একটি ছোট শহর। ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান, তা 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। এই ব্যাবিলন বহুবার ধ্বংস হয়েছে বা গুঁড়ো হয়েছে, আবার তাকে নির্মাণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে, এবং সেই নির্মাণ কার্যে বা সেই তৈরিতে কেবলমাত্র শ্রমজীবী মানুষেরই অবদান রয়েছে। তাই কবি বললেন যে আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুলল এতবার? ব্যাবিলনকে এতবার বা বহুবার গড়ে তোলার ক্ষেত্রে শ্রমজীবী মানুষেরই হাত আছে। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? তো লিমা
হলো পেরুর রাজধানী এবং সর্ববৃহৎ শহর। এখানে আন্দেস অঞ্চলের রূপা ও সোনার খনি ভুবন বিখ্যাত। তাই কবি এখানে বললেন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, যারা এখানে আর কেউ নয়, মেহনতি শ্রমজীবী মানুষ। সেই মেহনতি শ্রমজীবী মানুষ যারা সোনা ঝকঝক করা লিমা শহরকে বানিয়ে দিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? কেউ তো তার খবর জানে না। তারা কোথায় থাকতো ইতিহাসের পাতায় বা বইয়ের পাতায় কেন লেখা হলো না? কবি এরপর বললেন, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? তো কবি জানাচ্ছেন যে চীনের প্রাচীর যারা তৈরি করেছিলেন, যে সকল রাজমিস্ত্রিরা, যে সকল মেহনতি মানুষ, যে সকল শ্রমজীবী মানুষ, যখন সেই প্রাচীর তৈরি হয়ে গেল বা সেই প্রাচীর তৈরি করা শেষ হয়ে গেল, সেই সন্ধ্যায় সেই রাজমিস্ত্রিরা কোথায় গেল? তাদের খবর কেউ রাখলো না কেন? তারা কোথায়? আসলে আমরা সকলেই জানি যে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এই চীনের প্রাচীর নির্মিত হয়। চীনের সম্রাট কিন সিং হুয়াংয়ের রাজত্বকালে এই প্রাচীর তৈরি হয়। ইতিহাসের পাতায় তা থাকলো, কিন্তু যারা প্রাচীর তৈরি করলেন, তো সেই প্রাচীর তৈরি শেষের দিনের সন্ধ্যায় সেই রাজমিস্ত্রিদের কথা ইতিহাসের পাতায় কেন স্থান পেল না? তাদেরই অবদান, তাদেরই কৃতিত্ব কেন ধরা পড়ল না চীনের প্রাচীর নির্মাণের ক্ষেত্রে? এরপর আবার কবি প্রশ্ন করেছেন, জয়তরণী ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করল সিজার? তো জয়তরণ হলো বিজয় লাভের স্মৃতির জন্য তৈরি দ্বার বা দরজা। তো সেটাকেই বলা হচ্ছে জয়তরণ। ঠাসা মোহনীয় রোম, রোম হলো ইতালির রাজধানী এবং প্রধান শহর বা নগর। ইতালির এই রাজধানী রোম বারবার জয়লাভ করেছে। তো বহুবার জয়লাভ হওয়ার ফলে সেখানে জয়তরণ বানানো হতো। বিজয় লাভের স্মৃতির জন্য যে জয়তরণ বানানো হতো, সেগুলো বানাতো কারা? সেই গেট বা দ্বার বা দরজাগুলো বানাতো সেই মজুর বা শ্রমিক শ্রেণীর মানুষেরা। অথচ তারাই আজ অবহেলিত, তারাই সমাজে উপেক্ষিত। তাদের কথা সমাজে কেউ জানে না, তাদের কথা কোথাও লেখা হয় না। তারপর কবি বললেন, কাদের জয় করল সিজার? সিজার হলেন জুলিয়াস সিজার। জুলিয়াস সিজারের একার পক্ষে জয় করা কখনোই সম্ভব হতো না। সৈন্যদল নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন বলেই তিনি জয়লাভ করেছিলেন। তো সেই সৈন্যের কথা, সেই মেহনতি মানুষের কথা কেন থাকলো না? তাই কবি বললেন, কাদের জয় করল সিজার? এরপর কবি আবারও প্রশ্ন করেছেন, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম হলো গ্রিসের একটি রাজ্য। এই বাইজেন্টিয়াম সভ্যতা সমৃদ্ধিতে উন্নতশীল নগরী ছিল। তো সেখানে সবাই কি প্রাসাদেই থাকতো? কবি প্রশ্ন করেছেন। সমৃদ্ধিশীল নগরী হলেও সেই বাইজেন্টিয়ামে সবাই প্রাসাদে থাকতো না। প্রাসাদের বাইরে যে সকল মানুষেরা থাকতো, প্রাসাদের বাইরে যে সকল মেহনতি মানুষেরা থাকতো, তাদের কথা কেউ জানলো না কেন? তাদের কথা ইতিহাসের পাতায় লেখা হলো না কেন? কবি জিজ্ঞাসা করলেন। এরপর কবি জানাচ্ছেন, এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। উপকথায় উল্লিখিত রয়েছে যে এই আটলান্টিস দ্বীপটি সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। তাই কবি বললেন
যে যখন সমুদ্র তাকে খেলো, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল। আটলান্টিস যখন সমুদ্র গর্ভে ডুবে যাচ্ছে, সেই ডুবার মুহূর্তে সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রীতদাস হলো কেনা গোলাম বা কেনা দাস। তো এই ক্রীতদাস হলো মেহনতি বা শ্রমজীবী মানুষ। তো তারাও যখন আটলান্টিস ডুবার সাথে তারা যখন মারা পড়বে, সেই ক্রীতদাসেরকে না পাওয়ার জন্য অন্যান্য মানুষের চিৎকার শোনা গিয়েছিল। তাই কবি এখানে বললেন যে ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য। আসলে কবি বলতে চাইলেন সমাজ সভ্যতার অগ্রগতি এবং সমৃদ্ধশীল এবং উন্নতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাদের অবদানকে কোনোদিনই অস্বীকার করা যায় না। তাই ক্রীতদাসরা যখন ডুবে যাচ্ছে, তাদেরই জন্য চিৎকার উঠেছিল। কবিতার পরবর্তী অংশে কবি লিখলেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? তো আলেকজান্ডার হলেন গ্রিসের ম্যাসিডনের রাজা। তিনি একে একে পারস্য, মিশর, মেসোপটেমিয়া সহ আমাদের ভারতও জয় করেছিলেন। আর তোমরা সকলেই জানো যে তিনি ভারতীয় রাজা পুরুকে পরাজিত করেছিলেন, কিন্তু পুরুর শৌর্য ও বীরত্বের জন্য তিনি তার সঙ্গে সন্ধিও স্থাপন করে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। যাই হোক, সেই ভারত জয় করেছিলেন যে তরুণ বা যুবক আলেকজান্ডার। আলেকজান্ডার কখনোই একা ভারত জয় করতে পারতেন না। তো তিনি যে সকল সৈন্যদের নিয়ে ভারত জয় করেছিলেন, তাদের কথা কোথায় লেখা হলো? তাদের কথা ইতিহাসে কেন থাকলো না? তো সেই জন্যই কবি বললেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? অর্থাৎ তিনি তো একা ভারত জয় করেননি, তবে আলেকজান্ডারের কথা ইতিহাসের পাতায় থাকলো। সেই সৈনিকদের কথা কেন ইতিহাসে থাকলো না? তাদের কথা কেউ জানলো না কেন? গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। গল হলো রোম সাম্রাজ্যের এক দুর্ধর্ষ অধিবাসী। তো তাদের নিপাত কিংবা ধ্বংস বা মেরে ফেলছিলেন জুলিয়াস সিজার, অর্থাৎ রোম সাম্রাজ্যের অধীশ্বর বা রাজা। তো তিনি যে অর্থাৎ জুলিয়াস সিজার গলদের যে নিপাত করেছিলেন, সেই কর্মে বা সেই কাজে তিনি একা শুধুই ছিলেন এমন তো নয়। কবি জানালেন, নিদেন অর্থাৎ অন্তত পক্ষে একটা রাঁধুনি তো ছিল, যে রান্না করে খাদ্য জোগাতো। সেই রাঁধুনি গলদের নিপাত কার্যে সিজারের সঙ্গে নিদেন বা অন্তত বা কমপক্ষে তিনি ছিলেন। কিন্তু তার কথা কিংবা সেই রাঁধুনির কথা কেন থাকলো না ইতিহাসের পাতায়, বা তার কথা কেউ জানলো না কেন? শুধুই সিজারের গৌরব গাথা কীর্তিত হতে লাগলো গলদের নিপাত কার্যে কেন? কবি বিরাট আর্মাডা স্পেনের রাজা ফিলিপের পাশাপাশি আরও শ্রমজীবী মেহনতি আর্মাডা হলো যুদ্ধ জাহাজ। স্পেন সাম্রাজ্যের অধীশ্বর তারা রাজা ছিল যখন ফিলিপ আর্মাডা ডুবেছিল। আর্মাডা বা যুদ্ধ জাহাজ যখন ডুবে যায়, ফিলিপের কথা গর্ভে রয়েছে খুব বা ফিলিপের কথা ইতিহাসের পাতায় সংযোজিত হলো কেন? আর যারা কেঁদেছিল সেই সকল সাধারণ প্রজাগণ বা সাধারণ মানুষের কথা বা মেহনতি মানুষের কথা, আর্মাডা ডুবার দুঃখ তারাও যে পেয়েছিল, কেন তাদের কথা স্থান পেল না? এরপর কবি লিখলেন, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক 7 বছর যুদ্ধ করে তবে তিনি জয়লাভ করেছিলেন। তরুণ আলেকজান্ডারের ভারত জয়ের মতো এখানেও কবি বললেন
দ্বিতীয় ফ্রেডারিক একা কখনোই জয়লাভ করতে পারতেন না যদি তার সৈন্যগণ তাকে সাহায্য না করতেন, সৈন্যগণ তার সাথে যদি না থাকতেন। এরপর কবি বললেন, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? তো রাজা বা সম্রাটরা যখন জয়লাভ করে তো তাদের সেই জয়লাভ বা বিজয় গৌরব ইতিহাসের পাতায় স্থান পায়। তাই কবি বললেন পাতায় পাতায় জয়। তো এখানে পাতা হলো গাছের পাতা নয়, এ পাতা হলো অতীত দিনের কাহিনী, ইতিহাসের পাতায় থেকে যাওয়া। কিন্তু কবি বললেন সেই জয়লাভের জন্য যখন উৎসব হয় তো সেই উৎসবের ভোজ বা খাবার বা খাওয়ার যারা বানাতো তাদের কথা কেন ইতিহাসে থাকলো না? তাই বললেন জয়োৎসবের অর্থাৎ জয়ের উৎসবের ভোজ যারা তৈরি করতেন বা খাবার বা খাদ্য যারা তৈরি করতেন তাদের কথা কেউ জানলো না কেন? তাদের কথাও রাজা মহারাজাদের মতো কেন স্থান পেল না? এরপর কবি বললেন 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। মহামানব অর্থাৎ মহান যে মানব, এখানে রাজা, তারা মেহনতি শ্রমজীবী তথা সাধারণ মানুষের ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে দেয়। কিন্তু তাদের এই সুনাম সুখ্যাতির অন্তরালে এই মেহনতি মানুষের অপরিসীম অবদান ঢাকা পড়ে যায়। রাজার জয়োৎসবের জন্য কিংবা রাজকীয় জাঁকজমকপূর্ণ বিলাস ব্যসনের যে খরচ, সেই খরচ মেটাতো কে? এই শ্রমজীবী সাধারণ মেহনতি মানুষই। এই জন্য কবি বললেন কত সব খবর, এই রকম আরও কত সংবাদ, কত খবর রয়েছে, কত সব প্রশ্ন। এইভাবে মেহনতি মানুষের আরও কত সব প্রশ্ন রয়েছে। কবিতায় কবির সংক্ষিপ্ত বক্তব্যটি তোমরা জেনে নাও। কবি শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদেরই প্রতিনিধি হয়ে সমাজ সভ্যতার নির্মাণে, উন্নতিতে ও সমৃদ্ধিতে শ্রমজীবী মানুষের অপরিসীম অবদান থাকা সত্ত্বেও তারা অবহেলিত, তারা উপেক্ষিত, অথচ কৃতিত্ব পায় রাজা বা সম্রাটরা। তাই কবি সোচ্চার প্রশ্নবাণী বিদ্ধ করেছেন এই কবিতাকে। আজকের আলোচনা শুরুতে আমি তোমাদের বলেছিলাম শিক্ষা আনে প্রগতি, শিক্ষা আনে চেতনা, শিক্ষা আনে মানবিকতা, ভালো মন্দের বিচার করার মানসিকতা। তো সমাজের বুকে এই সব শ্রমজীবী বা মেহনতি মানুষ যখন অবহেলিত বা উপেক্ষিত, তাদেরই থাকা কোনো এক মজুর বা শ্রমজীবী মানুষ যখন শিক্ষা লাভ করল, তার মধ্যে শিক্ষার চেতনা জাগ্রত হলো, তখন তিনি সমাজের সভ্যতায় উঁচু শ্রেণীর মানুষের দিকে প্রশ্নবাণী বিদ্ধ করেছেন। কেন তাদের অপরিসীম অবদান সমাজের উন্নতিতে থাকা সত্ত্বেও তারা কেন আজ বঞ্চিত? সাধারণ মানুষের কথা ইতিহাসের পাতায় কেন থাকলো না? কেবলমাত্র রাজা রাজরাদের কথা ইতিহাস লিখে নিল কেন? প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির বিস্তারিত সামগ্রিক আলোচনা শেষ করলাম। এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে লাইক করো এবং তোমার প্রিয় বন্ধুদের কাছে এই আলোচনাটি পৌঁছানোর জন্য শেয়ার করো। তোমাদের বলবো যে এই কবিতা থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর, সেই সাথে তোমাদের পাঠ্য প্রত্যেকটি কবিতার বিস্তারিত আলোচনা সহ
এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর দেয়া হয়েছে। তোমরা যদি প্রয়োজন হয় এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক প্রেস করে দেখে নিতে পারো। এই রকম আরও নানা আলোচনা, সাজেশানস, নোটস পেতে এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে বিভিন্ন আলোচনার নোটিফিকেশান তোমরা সকলের আগে পেয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।